এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে সোমবার ঠিক সকাল 7টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো সবথেকে প্রথমে উঠেই আমি চলে এসেছি কলঘরে। এখনও কিন্তু মেয়ে হাজব্যান্ড দুজনে কেউই ওঠেনি। তো কলঘরের কাজটা কমপ্লিট করে নেওয়াটা হচ্ছে আমার সবথেকে বড় হেডিকপূর্ণ কাজ, কারণ আমার মেয়ে আমার সাথে সাথে কলঘরে উঠে যায়। তো তাই এই কাজটা আগে করে নেওয়ার চেষ্টা করি। তো জামা কাপড়গুলো প্রথমেই আমি ভিজিয়ে দিয়েছিলাম। মেলে দেওয়ার টেনশনটা থাকে না, তবে জামা কাপড় ধোয়া আর থালাবাটি ধোয়াটাই আমার টেনশন থাকে। তো যাই হোক, এখানে উনি ওঠার আগে কিন্তু আমাকে এই কাজ দুটো আগে কমপ্লিট করে নিতে হবে। আর আজকের কিন্তু অনেকগুলো একসাথে থালাবাটি বেরিয়েছে। সন্ধ্যেবেলা যে থালাবাটি ধুয়েছিলাম, সন্ধ্যেবেলা আমরা চা পানি খেয়েছিলাম, সেই চা পানি খাবার পর কিন্তু থালাবাটি ধুতে পারিনি। আগের দিন সন্ধ্যাবেলার কথা বলছি, মেয়ের হঠাৎ করে একটু জ্বর ভাব, শরীরটা খুবই খারাপ। যে কারণে বুঝতেই পারছো, বাচ্চাদের শরীর খারাপ হলে তো মাদের তো একদমই ছাড়ে না। সে কারণে আজকের অনেকটা আমার হেডিক হয়ে গেছে। তো যাই হোক, কি আর করবো, রাত্রেবেলা ওষুধ খাওয়ানোর পর এখন একটু বেটার আছে। তো থালাবাটি আর জামা কাপড় একসঙ্গে ধুয়ে নিলে অনেকটা আমার কাজ কমে যায়। আবার আলাদা আলাদা করতে গেলে না খুব বিরক্ত ফিল হয়। তো সে কারণে এই দুটো কাজ আমি সব সময়ের জন্য একসাথে করে নেওয়ারই চেষ্টা করি। তো এখানে কিন্তু থালাবাটি অলরেডি আমার ধোয়া হয়ে গেছে, আর এখানে জামা কাপড়ও আমি ধুয়ে দিলাম। তারপর এখন মেলবো না, এখন ধুয়ে রেখে দিলাম। মেলার কাজটা একটু দেরি করেই করবো, যেহেতু গরমের সময়। তো দেরি করে জামা কাপড় শুকাতে দিলেও কিন্তু শুকিয়ে যায়, অসুবিধা হয় না। রোদ্দুরের তাপ তো অতিরিক্ত, যা গরম পড়েছে, এই গরমে সংসারের কাজ করতে কোনোই ভালোই লাগছে না। তো অনেকে বলে যে সংসারে কি এমন কাজ আছে, শুধু বসে বসে হাওয়া খাওয়া কাজ। তো সত্যি কথা বলতে, সংসারের কাজ হচ্ছে এমনই একটা কাজ যেটা কিন্তু সারাদিন করেও শেষ করা যায় না। একটা কাজ শেষ হতে না হতে আরেকটা কাজ যে কোথা থেকে চলে আসে, আমরা একমাত্র গৃহিণীরা এই জিনিসটা বুঝতে পারি, যে একটা কাজ ফিনিশ হচ্ছে না, আরেকটা কাজ মাথার মধ্যে কোথা থেকে যে চলে আসছে। তো যাই হোক, এখানে কিন্তু হাজব্যান্ডের জন্য একটু লুচি করে নিয়েছিলাম। রাত্রেবেলা মায়ের জন্য রুটি করতে হয়, তো সেই রুটি করার পর যেটুকু আটার ডো বেঁচে গিয়েছিল সেটা দিয়ে লুচিটা করে নিয়েছি। হাজব্যান্ড ব্রেকফাস্ট করে যদি একটা দুটো থাকে তাহলে মা খেয়ে নেবে, অসুবিধা নেই। আর আমি সকালবেলা এই যে একটুখানি একটা বিস্কিট নিলাম আর একটা প্রজাপতি দিয়ে সকালবেলা একটু চা খেলাম। তারপরে এই যে হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছেন, আর তারপরে আমিও কিন্তু আমার কাজে নেমে পড়লাম। তো পাখাটা কিন্তু একদিন দুদিন ছাড়াই পুঁছতে হচ্ছে, কারণ সারাটা দিন তো পাখা চলছে। তো সারাদিন পাখা চলার পর রাত্রেবেলা মনে হয় যে পাখাটা ক্লিন না করলে হাওয়া পড়ছে না, রাত্রেবেলা পাখার হাওয়া যেন গায়েই লাগে না। তো সেই কারণে আমাকে কিন্তু পাখাটা এখন একদিন দুদিন ছাড়াই পুঁছতে হয়। আর বিশেষ করে সাদা কালারের পাখা, তো একটুখানি নোংরা হলেই না বিশ্রী দেখতে লাগে। তো সেই কারণে আমাকে একদিন দুদিন ছাড়াই পাখাটা, এখন গরমের সময় তো পুঁছতেই হবে, না হলে আমার পাখার হাওয়াই পড়বে না। হয়তো সেই কারণে ঝট করে পাখাটা পুঁছে ঘরদোরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে এখানে পোঁচাপুঁচিটা কমপ্লিট করে নিলাম। ডাস্টিং ক্লিনিংটা সকাল সকাল করে নিলে কি হয় বলো তো, সারাদিন আর হেডিকটা থাকে না। আগে আমি কি করতাম, সন্ধ্যাবেলা এই কাজটা করতাম, ফলে আমার ওপর দিয়ে হেডিক যেত। সন্ধ্যাবেলা এই কাজগুলো কমপ্লিট করা, মেয়েকে দেখাশোনা করা, খাওয়ানো, তারপর ভিডিও এডিটিংয়ের কাজ, অনেকটা আমার ওপর দিয়ে চাপ হয়ে যেত। তাই সেই কারণে এখন কি করি, সকাল সকালে ঘরদোর ক্লিন করার সাথে সাথেই আমি ডাস্টিংটা করে নিই, তাহলে আমার কিন্তু অনেকটা কাজ কমে যায়। আমি এটা খেয়াল করে দেখেছি। সবথেকে বড় ব্যাপার হচ্ছে, সকাল সকাল ঘুম থেকে উঠলে তুমি এত পরিমাণে সময় পেয়ে যাবে, তোমার সংসারের কাজ কমপ্লিট করার পর নিজের জন্যও কিন্তু তুমি অনেকটা পরিমাণ সময় পেয়ে যাবে, আর সমস্ত কাজ কিন্তু গুছিয়ে করা যাবে। আর দেরি করে ঘুম থেকে উঠলে একটা ফ্রাস্ট্রেশন ক্রিয়েট হয়, মাথার মধ্যে টেনশন এসে যায় যে কোনটা করব না করব, কোনটা ছেড়ে কোনটা করব, হয় না? বিশেষ করে যাদের একা হাতের সংসার তাদের ক্ষেত্রে তো এই জিনিসটা হয়, আমি বুঝতেই পারি, কারণ আমিও তো এই একা হাতেই সব কিছু আমাকে ম্যানেজ করতে হয়। হ্যাঁ, তো সেই কারণে এই ব্যাপারটা আমার উপর দিয়ে যায় যে কোনটা করব না করব। এখনও কিন্তু যেহেতু রাত্রেবেলা গরমের জন্য ভালো করে একটা ঘুম হয় না, তাই সকাল সকাল উঠতে ইচ্ছে করে না। আবার যখন সকালবেলা অ্যালার্মটা হওয়ার পর একটু ঘুমাতে যাই, তখন আমার মনে হয়
একটু যদি দেরি করে উঠি তাহলে টেনশন হেনিক নিয়ে এই গরমে দৌড়াদৌড়ি করে কাজ করার থেকে বাবা সকাল সকালে উঠে পড়ি, বরঞ্চ ভালো ঠান্ডা মাথায় কাজগুলো করতে পারবো। তো এইভাবেই সকাল সকাল উঠে পড়তে হয়, উঠেই কিন্তু সংসারের কাজগুলো ঠান্ডা মাথায় ধীরে সুস্থে করতে পারি। এবার ক্লিনিং করতে করতে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দেওয়া যাক। আমার এক দিদিবোন কমেন্ট করেছেন, পারভিন সুলতানা, যখন তুমি প্রথম ভিডিও বানাতে তখন থেকেই আমি তোমার ভিডিও দেখি, কিন্তু আমার ফোন ছিল না বলে কমেন্ট করতে পারতাম না। তোমার যখন একটি ফোন ছিল তখন থেকেই। তো তোমার জন্য রইল অনেক অনেক দোয়া আর অনেক ভালোবাসা। তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো, তো তুমি এইভাবেই আমার পাশে থেকো, আমার ভালোবাসা দিয়ে যেও, এইটাই বলতে চাই। তো আমার আরেক দিদিবোন কমেন্ট করেছেন, মানে আরেক দিদিবোন না, উনিই কমেন্ট করেছেন, পারভিন সুলতানা, যে চড়িয়াল থেকে তোমার বাড়ি কত দূর, জগন্নাথ গুপ্তা হসপিটাল চেনো? তো আমি ওনাকে কমেন্টেও বলেছিলাম যে এর রিপ্লাইটা কিন্তু আমি পরের ব্লগে দেব। তো চড়িয়াল যে তুমি বলছো, চড়িয়াল জগন্নাথ যে গুপ্তা হাসপাতালের কথা তুমি বলছো, ওখানে কিন্তু আমার বেসিক্যালি দিদির বাড়ি, মানে ওখান থেকে আমার দিদির বাড়ির রাস্তা হচ্ছে 10 থেকে 15 মিনিট। আর আমার ওখান থেকে বাড়ি অনেক দূর, আমার বাড়ি হচ্ছে ময়নাগড়, আশুতি বা যারা শিবরামপুর এই লাইনটা চেনো তারা তো জানবে যে ময়নাগড়, আশুতি, শিবরামপুর এই যে লাইনটা, আমার কিন্তু বাড়ি ওখানে। তো ওখান থেকে চড়িয়াল অনেক দূর। আর চড়িয়ালের যে আরতি নার্সিংহোম আছে, ওই আরতি নার্সিংহোমেই কিন্তু আমার অপারেশন হয়েছিল। হ্যাঁ, তো ওখানে আমার বাড়ি নয়, ওখানে আমার দিদির বাড়ি চড়িয়ালে। তো ওখান থেকে আমার দিদির বাড়ি 10-15 মিনিটের রাস্তা। তো তোমার হয়তো ওখানে বাড়ি, সেই কারণে হয়তো কমেন্ট করেছো। তো যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। রাহি ব্লগস থেকে আমার এক দিদিবোন বলেছেন যে আমি হোয়াইট স্টুডিওতে কীভাবে শর্ট ভিডিও আপলোড করি বা ভয়েস কীভাবে দিই, উনি এটাই জানতে চেয়েছেন। কারণ উনি নাকি যখন ভয়েস দেন তখন ওনার ব্যাকগ্রাউন্ডে যে ভয়েস থাকে অরিজিনাল, সেটাও খালি চলে আসে। তো সেই জন্য উনি বলেছেন আমি কিভাবে করি আমি সেটাই বলবো, বাকিরা কিভাবে করে আমি সেটা তো জানি না। তো বেসিক্যালি আমি কিন্তু ইনশর্ট অ্যাপ দিয়েই ভিডিও এডিট করে থাকি, আর ওখান থেকেই শর্ট ভিডিওটা পুরোপুরি রেডি করে নিয়ে তবেই আমি মানে ইউটিউব থেকে আপলোড করি। ওখানে গিয়ে যে আমি ভয়েসটা দিই না, আমি পুরোপুরি ইনশর্ট থেকে ভিডিওটা রেডি করে নিয়ে তারপরে আমি ইউটিউব থেকে গিয়ে আপলোড করি। আশা করছি তুমি ব্যাপারটা বুঝতে পেরে গেছো। মানে ইনশর্টে যেরকম আমরা বড় ভিডিও আপলোড করে থাকি, মানে এডিট করে থাকি, ঠিক সেম একই প্রসেসে আমি শর্ট ভিডিও আগে প্রথমে সব কিছু কমপ্লিট করে ভয়েস দিয়ে রেডি করে নিই, আর তারপরে কিন্তু আমি ভিডিওটাকে ইউটিউবে গিয়ে আপলোড করে দিই। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি চলে এলাম ছাদের মধ্যে, জামা কাপড়গুলো এবারে মেলে দেবো, সেই সাথে মুরগিদেরও খাবার দিয়ে দেবো, একসঙ্গে দুটো কাজ কমপ্লিট করব। তো মুরগিদের খাবার দেওয়া নিয়ে বলেছো যে কি খায়, ওরা কিন্তু রেশন থেকে যে আটা খায়, মানে দেওয়া হয় সেই রেশন থেকে পাওয়া আটাটা খায়। তাছাড়া বাড়িতে যখন ভাত তরকারি তো বেঁচেই যায়, সেটা তো দেওয়া হয়, সাথে খিচুড়ি, স্কুল থেকে খিচুড়ি ভাত এগুলো পাওয়া যায়, সেগুলো আমরা হয়তো কিছুটা করে খেলাম কি না খেলাম, ওটা বেশিরভাগ ক্ষেত্রে মুরগিদেরকেই দেওয়া হয়। তো যাই হোক, ওখান থেকে এসে মানে ছাদ থেকে নেমে এসে এবারে আমি রান্নাবান্নাটা কমপ্লিট করব। তো আজকেরে কিন্তু কিছুই খেতে ইচ্ছে করছে না, তো সিম্পলের ডিম রান্না করব, তাও আবার পটল আলু চচ্চড়ি দিয়ে। তো শুনে একটু তোমাদের কাছে অকওয়ার্ড হলেও এটা কিন্তু খেতে ভীষণই দারুণ হয়, টেস্টি হয়। ডিম ভেজে তোমরা কোনোদিনও যদি ডিম রান্না করে না থাকো তাহলে কিন্তু অবশ্যই একবার এইভাবে ট্রাই করতে পারো। তবে এই সবজিটা অ্যাভয়েড করে শুধুমাত্র আলু দিয়েও এই রান্নাটা করতে পারো, তাহলেও কিন্তু ভীষণ টেস্টি লাগে। তো পটল যেহেতু কিছুটা ফ্রিজে ছিল, সেটা শুকিয়ে যাচ্ছিলো, তো গরম পড়েছে না অতিরিক্ত, তো ভাবলাম সেই পটলটাও কিন্তু আমি দিয়ে দেবো এই তরকারিতে, তাহলে একটু ভালো লাগবে। সাথে একটা বেগুন ছিল, সেটাও দিয়ে দেবো। যেহেতু একটা তরকারি, তো একটু বড় করে না করলে আবার হবে না, যেহেতু আমরা দুবেলা তরকারি একবারই রান্না করে নিই, তো সেই কারণে আমাকে একটু বড় করে তরকারি করতে হয় যদি একটা তরকারি হয়। আর যদি 2-3টে তরকারি হয় সেক্ষেত্রে মানে ছোটো ছোটো মানে অল্প অল্প হলেও কোনো সমস্যা হয় না। রান্নাটা খুবই সহজ, ঠিক সিম্পলে যেভাবে আমরা ডিম ভাজা করে থাকি পেঁয়াজ লঙ্কা লবণ দিয়ে, সেইভাবে ডিমটা ভেজে আবার এটাকে কিন্তু তরকারির মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এর টেস্টটা অন্যরকম আসবে। মানে এর মধ্যে যখন তেল মশলাটা ঢুকবে তখন আবার এই ডিম ভাজাটা এত অসাধারণ খেতে লাগবে, তোমরা জাস্ট ভাবতেও পারবে না। আর আমি জানি অনেক দিদিমণিরাই হয়তো এভাবে বানিয়ে থাকো, আর যারা বানিয়ে থাকোনি বা বানাওনি একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো যাই হোক, এখানে কড়াইয়ের মধ্যে আমি কিন্তু ডিমগুলো ভেজে নিলাম, আর স্কুলের
দুটো ডিম ছিল স্কুল থেকে পাওয়া, সেই ডিম দুটোও কিন্তু আমি লাল করে নিলাম, তরকারিতে দিয়ে দেবো। যেহেতু গরম পড়েছে, 2-3 বার করে তো ডিম খাওয়া যাবে না, তো সেই কারণে আর কি ডিমটা লাল করে নিলাম যাতে তরকারিতে দিয়ে দিতে পারি। তো যে এখনও পর্যন্ত যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে রয়েছো, আমাকে দেখছো, তোমাদের কাছে একটা অনুরোধ করব, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না, আর তার পাশাপাশি আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পটল আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, ঠিক যেমনটা ঝোল রাখবো, আমি কিন্তু খুব একটা ঝোল ঝাল রাখবো না। তো তার মধ্যে এবারে ঝোলটা যখন ফুটবে, বেগুন দিয়ে দিয়েছি, তারপরে এই যে ভেজে রাখা পেঁয়াজ, ভেজে রাখা ডিম, সাথে টমেটো দিয়ে খুব ভালোভাবে এটাকে আরও 5-7 মিনিট ফুটিয়ে নেবো। নিয়ে তোমরা চাইলে এর মধ্যে গরম মশলা ছড়িয়ে দিতে পারো, তবে এই রেসিপিটা যেহেতু আমার মেয়েও খাবে, মেয়েকে তো গরম মশলা খাওয়াবো না, সেই কারণে অ্যাভয়েড করছি। তোমরা কিন্তু অবশ্যই এর মধ্যে গরম মশলা অ্যাড করতে পারো, দারুণ খেতে লাগে। তো যাই হোক, এখানে কিন্তু এইভাবে 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তো এবার যেটা রান্নাঘর ক্লিনিংয়ের কাজ, তো এখানে আমার শুধু গ্যাস ওভেনটা ক্লিন করলেই হয়ে যাবে। তো গ্যাস ওভেনটা আমি যেভাবে থালা বাটি মাজার মাজনি দিয়ে মেজে থাকি, সেইভাবে প্রথমে মেজে নিই, তারপর ভিজে কাপড় দিয়ে পুঁছে নিই, তারপর শুকনো কাপড় দিয়ে পুঁছে নিই। ভিজে কাপড় দিয়ে পুঁছে নেওয়ার পরও কিন্তু চকচকে ভাব এসে যায়, কিন্তু শুকিয়ে যাওয়ার পর একটা কিন্তু পানির দাগ পড়ে যায়, খেয়াল করে দেখবে। তো সেই কারণেই আমি ভিজে কাপড় দিয়ে পুঁছে নেওয়ার পরই সঙ্গে সঙ্গে একটা শুকনো কাপড় দিয়ে পুঁছে নিই, একদমই চকচকে তকতকে হয়ে যায়। একটা জিনিস সবসময় ফলো করি, রান্নাবান্না কমপ্লিট করার পর একেবারে সঙ্গে সঙ্গে রান্নাঘরটা ক্লিন করে নিতে, এতে করে কিন্তু রান্নাঘরের কাজটা একেবারেই কমপ্লিট হয়ে যায়। এই গরমের মধ্যে বারবার রান্নাঘরে আসতে তো ইচ্ছে করেই না, তো সেই কারণে চেষ্টা করি, আর সেই সাথে একবারে কাজটা কমপ্লিট করে নিলে খুব অল্প সময়ে হয়ে যায়। আর বারবার যদি এই কাজ ফেলে রেখে দিয়ে আবার অন্য কাজ করতে যাই, আবার এই কাজটা করতে আসি, তাহলে কিন্তু একটা বিরক্তি ফিল হয়। তো সেই কারণে রান্নাঘরের কাজটা যত তাড়াতাড়ি সম্ভব একেবারে করে নেওয়ার চেষ্টা করি, আর সেই সাথে খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো রান্নাবান্না কমপ্লিট করে এখানে কিন্তু মেয়েকে গোসল করে খাইয়ে আমিও গোসল করে খাওয়া দাওয়া করতে বসে পড়বো। এই যে আজকের দুপুরে একদম সিম্পল সহজ একটা তরকারি, আর সেই সাথে ছিল লেবু দিয়ে ভাত খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এটা ছিল গন্ধরাজ লেবু। কার কার গন্ধরাজ লেবু দিয়ে ভাত খেতে ভালো লাগে আমাকে জানিও। তো ব্যাস, আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।